কারোর ওপর বন্ধন দোষ এখন যেটা দেখা যাচ্ছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তারা কিভাবে সেটাকে রিমুভ করবে বা এর কি কোনো প্রসেস আছে? হ্যাঁ, প্রথম হচ্ছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দূর থেকে আমি দক্ষিণেশ্বর মন্দিরের একটু চূড়া দেখতে পেলাম। আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, আমার এই অসুখটা হয়েছে, তুমি আমাকে রক্ষা করো। তখন ঠাকুর শুনতে পাক বা না পাক এই ব্যাড স্পিরিটটা শুনে নিচ্ছে, তারা বলছে চল চল এই মানুষটাকে তো উপকার করতে হবে, তাহলে একে উপকার করতে চাই বলে তোমার সাথে করে তোমার বাড়িতে চলে আসলো। তন্ময়দের পরিধানে কোনো বন্ধন দোষ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁ দিকে যাও। এমন কিছু একটা আপনি পড়ে আছেন যার দ্বারা আপনার বন্ধন দোষ চলে আসছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই একটা ঘড়ি আপনার জন্য কতটা সমস্যা তৈরি করছে। জামা কাপড় রোজ পরিষ্কার করেন, কিন্তু নিজের অরা কখনো পরিষ্কার করেছেন? সেটা যদি পরিষ্কার না করেন তাহলে বন্ধন দোষ, নজর দোষ, ব্ল্যাক ম্যাজিক সহজেই আপনার হতে পারে। তাই অরাকে কিভাবে পরিষ্কার রাখা যায় সেটা আমরা এই পডকাস্টে ডিটেলসে জানবো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আজকের আমাদের গেস্ট অ্যাডভোকেট অনিন্দিতা গুহ। পেশায় একজন অ্যাডভোকেট হলেও তিনি কিন্তু অরা স্ক্যানিং অ্যান্ড মডার্ন বাস্তু কোচ, তার সাথে সাথে একজন লামাফেরা হিলার এবং নিউমোরোলজিস্ট। অনিন্দিতাদি, প্রথমবার আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে? আমার তো খুব ভাল লাগছে, এখানে আসতে পেরেই আমার খুব ভাল লাগছে। আমার ইনফ্যাক্ট অনেকদিন ধরে আমি তোমাদের পডকাস্ট দেখতাম, আমার খুব ভালোও লাগতো। আর স্পেশালি মানে প্রীতি, তোমাকে আমার খুব ভালো লাগে, খুব Thank মিষ্টি you. একটা মেয়ে আর কি। আচ্ছা, তো আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আমার প্রথম প্রশ্নই হচ্ছে এই যে অরা, মানুষের অরা বা দেহজ্যোতি, এটা তো খুব ইম্পর্টেন্ট। মানে আমরা জামা কাপড় ধুই, কাচি, পরিষ্কার করি, তো অরা তো পরিষ্কার করি না। তো অরাকে কিভাবে ক্লিন রাখা যায়? দেখো, অরাকে ক্লিন রাখার জন্য একদম প্রথম রেমেডিরও আগে আমি বলবো, একদম প্রথম যেটা মানুষের দরকার সেটা হচ্ছে চিন্তাভাবনা। নিজের চিন্তাভাবনাকে আগে মানুষের বদলাতে হবে। কিছু কিছু বাড়ি আছে যেগুলো একদম বেসিক প্রবলেম, আমি এখন বুঝতে পারি, প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বুঝি। সবচেয়ে বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে অসুখ বিসুখ নিয়ে ভীষণ আলোচনা। একটা বাচ্চা একটুখানি কাশলো কি একটুখানি মানে একটুখানি হয়তো হাঁচো করেছে, ব্যাস সাথে সাথে শুরু হয়ে গেল, এই মনে হচ্ছে ওর ঠান্ডা লেগেছে, এই মনে হচ্ছে বিশাল বড় একটা কিছু অসুস্থতা চলে এসেছে শরীরে। এগুলো বয়স্ক, একটু বয়স হয়েছে মানে 60 হয়ে গেছে মানে তারা ধরে নেবে যে এই যে হাঁটুতে ব্যথা হচ্ছে এটা মারাত্মক একটা বড় কিছু। তো এইটা হচ্ছে একদম প্রথম বিষয় যেটা আমি খুব কানেক্ট করতে পারি আমাদের আশপাশের মানুষজনেদের মধ্যে থেকে, যে এই যে নেগেটিভ চিন্তা ভাবনাটা বোধহয় বড় কিছু হচ্ছে, এই চিন্তাভাবনা বদলাতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, বোধহয় হবে না, আগে আমি ভেবে ফেললাম, ভাবনা চিন্তার বদল। এই জিনিসগুলো তো মানুষকে করতেই হবে, যেটা আমাদের অরাকে ক্লিন করার জন্য প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি, আমি একটা খুব সহজ রেমেডি বলতে পারি, আমরা স্নানের মাধ্যমে নিজের অরাকে ক্লিন করতে পারি। তো তার জন্য কি আমি মানে তোমাকেও আর কি আমি একটুখানি সাজেশন হিসেবে বলেই দিতে চাই। যেরকম নুন, ফটকিরি আর হচ্ছে কর্পূর, এই তিনটে জিনিসকে যদি সমপরিমাণ নিয়ে একটা মিক্সচার তৈরি করা যায়, সেটাকে স্নানের পর মানে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে মানুষ স্নান করে নিল, স্নানের পর এক মগ জলে অথবা হাফ বালতি জলের মধ্যে ওই মিক্সচারটা দিয়ে স্নান করে নিতে হবে। নিলে কি অরাটা ক্লিন হয়ে গেল। এই প্র্যাকটিসটা আমাদের প্রতিদিন করতে হবে, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস কি, অরাকে পজিটিভ যাতে সবসময় রাখা যায় সেই চেষ্টা করার জন্য আমরা যে জল খাচ্ছি, সেই জলটা কি শরীরের ভেতরে যাচ্ছে, তো সেই জলটাকে আমরা যাতে পজিটিভ করে খেতে পারি তার জন্য একটা জল ক্রিস্টাল আছে, আমি তোমাকে দেখাতেও পারি। এখানে জল হ্যাঁ। ক্রিস্টালটা আমি নিয়ে এসেছি, এই হচ্ছে জল ক্রিস্টাল, ঠিক আছে? তুমি এটা হাতে নিয়ে দেখতে পারো। এই যে জল ক্রিস্টালটা, এটা আমরা যদি আচ্ছা। জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই, তাহলে যতবারই আমি জল খাচ্ছি ততবার আমার কিন্তু একটা পজিটিভ জলই আমার ভেতরে যাচ্ছে। জলের তো কোনো এনার্জি নেই, আচ্ছা। তো জিরো এনার্জি কোনো কিছু খাওয়ার চাইতে আমি একটা 100% to 100% এনার্জি যুক্ত একটা জল খাচ্ছি, মানে আমার ভেতর থেকে ওরাকে পিউরিফাই করছি, আচ্ছা। ঠিক আছে? একটা বাইরে থেকে পিউরিফিকেশন, একটা ভেতর থেকে পিউরিফিকেশন, ঠিক আছে? আমরা ম্যানিফেস্টও তো করতে পারি হুম। এটাকে ইউজ করে। এটাকে ইউজ করে ম্যানিফেস্ট সেই অর্থে করা কেন যায় না? কারণ আমি তো
যখন আমি জলটা, হ্যাঁ, ম্যানিফেস্ট তুমি এভাবে করতে পারো। ধরো তুমি এক মগ, অ্যাফার্মেশন দিয়ে। হ্যাঁ, মানে তুমি হয়তো একটা হুম, গ্লাসের মধ্যে জল নিয়েছো, সেই হুম, জলটাকে তুমি অ্যাফার্মেশন দিয়ে তুমি হুম, সেটাকে খেতে পারো। কোনো প্রবলেম নেই। হুম। কিন্তু এর একটা রেস্ট্রিকশন আছে। এটা দিয়ে কোনো নন-ভেজ খাবার-দাবার রান্না করা যাবে না। আচ্ছা। ঠিক আছে? এই একটাই রেস্ট্রিকশন আমাদের মানতে হবে। হুম, যেহেতু এটাতে ওম লেখা আছে, হুম। সেজন্য আমরা কোনো রকম নন-ভেজ খাবার রান্না করতে পারব না। আচ্ছা দিয়ে অরা কিভাবে ক্লিন হয় সেটা তো জানলাম। হুম, এবার অরায় তো ব্লকেজেস আসে। হ্যাঁ। কারোর ওপর বন্ধন দোষ এখন যেটা দেখা যাচ্ছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক হুম, হয়েছে, তারা কিভাবে সেটাকে রিমুভ করবে বা এর কি কোনো প্রসেস আছে? হ্যাঁ, ১ম হচ্ছে অরার ব্লকেজ আসে ৩টে-৪টে কারণের জন্য। আমি আগে হুম, তোমাকে কারণগুলো যদি ওয়ান বাই ওয়ান বলি, একদম ১ম যেটা তুমি বললে বন্ধন দোষ। ঠিক আছে? বন্ধন দোষের অনেকগুলো ক্যাটেগরি হয়। তার মধ্যে ১ম হচ্ছে তন্ত্র দ্বারা বন্ধন দোষ, ২ হুম, নম্বর হচ্ছে মন্ত্র দ্বারা বন্ধন দোষ, ৩ নম্বর হচ্ছে পরিধানে বন্ধন দোষ। হুম, কত রকমের বন্ধন দোষ হতে পারে? কারোর কর্মে বন্ধন দোষ হতে পারে, হুম, কারোর বিয়ে হচ্ছে না, বিবাহে বন্ধন দোষ হতে হুম, পারে। আরেকটা খুব মেজর ইস্যু হচ্ছে গর্ভবন্ধন দোষ। কারোর কেউ কনসিভ করতে পারছে না। হুম, তো এই ৩ ধরনের বন্ধন দোষ হতে পারে। আবার ৩ রকমভাবেও বন্ধন দোষ হতে পারে। হুম, ঠিক আছে? ২ নম্বর কি? কারো শরীরে ব্যাড স্পিরিট অ্যাটাচ থাকতে পারে। ব্যাড স্পিরিটকে যদি আমি একটু সাধারণ বাংলায় বলি, তাহলে হচ্ছে বাজে আত্মা। হুম, ঠিক আছে? যেসব আত্মাদের মুক্তি হয় না, তারা আমাদের শরীরে এসে থাকতে পারে, আমাদের বাড়িতে থাকতে পারে। এভাবে আমাদের অরাতে ব্লক আনতে পারে। আর এর পরে যদি বলতে হয় তাহলে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক হুম, ম্যাজিকও একই রকমভাবে আমাদের অরাকে ব্লক করে রাখে। মানে কেউ তন্ত্রবিদ্যার দ্বারা কোনোভাবে আমার উপর কোনো ক্রিয়া করেছে যেটার দ্বারা আমার অরাতে ব্লকেজ এসে গেছে। তারপর আমি যতই অ্যাস্ট্রোলজিক্যালি, নিউমেরোলজিক্যালি যত রকম কিছুই আমি রেমেডি করে নিই না কেন, এই হুম, ব্লকেজ যদি থাকে কোনো রেমেডি কাজ করবে না। আমি ক্রিস্টাল পড়ছি, আমি রুদ্রাক্ষ পড়ছি, কোনো কিছু কাজ করবে না। এরপর যেটা খুব মেজর একটা সমস্যা যেটা খুব নতুন, হুম, কিন্তু এটা একটা সায়েন্টিফিক ব্যাপার আছে এর পেছনে, সেটা হচ্ছে জিওপ্যাথিক স্ট্রেস। হুম, ঠিক আছে? জিওপ্যাথিক স্ট্রেসটা কি আমি যদি একটু তোমাকে বলি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আগেকার সময় মানুষ তো কোদালের সাহায্যে মাটি খুঁড়তো। হুম, খুব বেশি ভাইব্রেশন ফিল হতো না। কিন্তু এখন কি হয়? খুব বড়, বড় হাইড্রোলিক মেশিনের সাহায্যে মাটিকে খোঁড়া হয়। যার ফলে একটা ভূপৃষ্ঠের উপরিতলে একটা অনেক দূর পর্যন্ত একটা ভাইব্রেশন কিন্তু ফিল হয়। ঠিক আছে? ধরো খুব হুম, নিয়ারে কোনো একটা কোনো রকম খনন কার্য হচ্ছে না। অনেকটা দূরে হচ্ছে কোনো জায়গায় খোঁড়াখুড়ি। কিন্তু তাহলেও কিন্তু আমরা সেটা ভাইব্রেশনটা ফিল করতে পারবো। এবার কি হয়, মাটির নিচ থেকে আমরা কি পাই? জল পাই, হুম, নানান রকম খনিজ সম্পদ পাই। সেগুলো নানান রকম লেয়ারে থাকে। যে লেয়ারে জল থাকবে সেই লেয়ারে তো জেমস্টোন নেই। নানান রকম মেটাল নেই, তাই না? হুম, এই যে লেয়ারে, লেয়ারে যেগুলো সাজানো অবস্থায় আছে, সেই লেয়ারগুলোর মধ্যে প্রচন্ড একটা প্রেশার ক্রিয়েট হয়। ওই মেশিনগুলো দিয়ে যখন খননটা হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। যার ফলে ভূপৃষ্ঠের উপরিতলে একটা চাপ এসে যায়। যে চাপটার ফলে কিছু ভিজিবল সিম্পটমস আমরা দেখতে পাবো। অনেকের বাড়ির ওয়াল দেখবে ফেটে গেছে। হুম, অনেকের হয়তো একতলা বাড়ি, তাও ওয়াল ফেটে যায়, লম্বা হয়ে ক্র্যাক হয়ে গেছে। মানুষজন কি বলবে? হুম, আসলে আমার বাড়ি তো অনেক পুরনো। সেই সময় অনেক ভারী, ভারী ইট-ফিট দিয়ে করা হুম, হয়েছে। ছাদের এত ভার, তাই জন্য ফেটে গেছে। তাহলে যে জায়গায় ৫০ তলা বিল্ডিং, হুম, ২০-২৫ তলা বিল্ডিং, তাহলে তার উপরে কোনো ভার নেই? এটা হচ্ছে জিওপ্যাথিকের কারণে। মানে জিওপ্যাথিক স্টেজটা এতটাই মারাত্মক, যেটা মাটির উপরিতলে যখন চাপ দিচ্ছে, তখন ওইভাবে ক্র্যাক করে দিচ্ছে। অনেক জায়গায় দেখবে রাস্তা ফেটে গেছে। হুম, অনেক জায়গায় গাছ দেখবে স্বাভাবিকভাবে না বেড়ে স্পাইরাল হয়ে গেছে। হুম, গাছের ক্যান্সার হয়েছে ওরকম বলা হয়। দেখবে গাছ খুব ভীষণ একটা আকৃতি হয়ে গেছে, গাছের কোনো একটা জায়গায় ফুলে উঠেছে। এই যে অস্বাভাবিক জিনিসগুলো, এগুলো সব জিওপ্যাথিক স্ট্রেসের কারণে হয়। এগুলো হচ্ছে ভিজিবল সিম্পটমস, যেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি কারোর বাড়িতে জিওপ্যাথিক আছে। হুম। তো এই জিওপ্যাথিক যদি থাকে, তাহলে কি হবে? তার অরাতে ব্লকেজ থাকবেই। ঠিক আছে? জিওপ্যাথিক থাকা মানে তার কোনো রেমেডি কাজ করবে না। সেই বাড়িতে কি ধরনের প্রবলেম হতে পারে? এমন কোনো প্রবলেম নেই যেটা হতে পারে না। জিওপ্যাথিকের ১ম কাজ হচ্ছে সে আমাদের ইমিউনিটিকে নষ্ট করে দেবে। ধীরে, ধীরে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেটা পুরো নষ্ট হয়ে যাবে। যার ফলে কি হবে? ক্যান্সার, হার্ট ডিজিজ, বড়, বড় ধরনের সমস্যা খুব কুইকলি আমাদের মধ্যে চলে আসবে। মানে আমরা বুঝতেই পারবো না, হয়তো কারোর কেউ ভালো রকমভাবে ট্রিটমেন্টের মধ্যে আছে। ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে ভালো রকম আছে। তারপরেও হয়তো, মানে ট্রিটমেন্ট বলছি না, হয়তো টেস্ট করায়, ইয়ারলি টেস্ট করাচ্ছে। সবকিছু ওকে। হঠাৎ করে দেখলো তার 3rd স্টেজ হয়তো ক্যান্সার। হুম, তো মানে কি, ইমিউন সিস্টেমকে এমনভাবে দুর্বল করে দিয়েছে যে হঠাৎ করে বড় আকার ধারণ করে নিয়েছে রোগটা। ঠিক আছে? এই ধরনের সমস্যা আসে আর কি, ইনফার্টিলিটি ইস্যু হবেই হবে।
হুম। আর এর বাইরে তোমার ধরো ঘুমের প্যাটার্নের মধ্যে চেঞ্জেস আসবে, ঘুম আসবে না, মাইগ্রেনের প্রবলেম হবে, হুম। বাড়িতে সব সময় একটা ঝগড়াঝাটি, অশান্তির পরিবেশ থাকবে, স্কিনের প্রবলেম আসতে পারে, হুম। মানে আসতে পারে মানে আসবেই। এই সমস্ত সমস্যাগুলো আসবে। তারপর হুম। ছোট, ছোট বিষয় যেগুলো ইগনোর করার মতন, হুম। সেই সব বিষয় এত বড় আকার ধারণ করবে যে ডিভোর্সের মতন জায়গায় হয়তো চলে যাচ্ছে। হুম। ঠিক আছে? এর বাইরে কি হতে পারে ৮-৯ ঘন্টা মানুষ ঘুমিয়ে উঠলো, ফ্রেশ হুম। তখন থাকার কথা। তখনও মনে হবে আরো যদি বেশিক্ষণ ঘুমাতে পারতাম বোধহয় ভালো লাগতো। হুম। ঠিক আছে? মানে একটা ক্লান্তি ফিল। তো নরমালি জিওপ্যাথিক এরিয়াতে যারা থাকে, মানে যাদের বাড়িতে জিওপ্যাথিক, তারা যতক্ষণ বাড়ির বাইরে থাকবে তাদের মাইন্ড ফ্রেশ থাকবে। মাইন্ডকে কাজ করাতে পারবে। হুম। যেই বাড়িতে আসবে তার মেজাজটাই হয়ে যাবে অন্যরকম। মানে হুম। মুড হয়ে যাবে পুরো অন্যরকম। তখন আর কাউকে ভালো লাগবে না, কিচ্ছু ভাল লাগবে না। এই হচ্ছে জিওপ্যাথিকের কাজ। তো এই জিওপ্যাথিক যদি থাকে, আমাদের অরা এমনিই ব্লক থাকবে। হুম। অরার কারণে আমাদের চক্রও হয়ে যাবে সমস্ত নেগেটিভ। হুম। তো সেই জন্য যদি কারোর বাড়িতে জিওপ্যাথিক থাকে না, আমরা তার আগে জিওপ্যাথিকের রেমেডি করব। তারপরে আমরা তার অরা স্ক্যানিং করব, বাদবাকি সমস্ত রেমেডি করব। ঠিক আছে? ১ম কাজ হচ্ছে জিওপ্যাথিকের রেমেডি করে আমাকে আগে চুপচাপ ১ সপ্তাহ বসে থাকতে হবে তার জিওপ্যাথিক রিলিজ হওয়ার জন্য। মানে রিমুভ হওয়ার জন্য তার বাড়ি থেকে। তারপর আমরা আবার ফার্দার অন্যান্য বিষয়গুলো নিয়ে কনসেনট্রেট করব। মানে কেউ আমার কাছে এসেছে, তার হয়তো বিয়ে হচ্ছে না। রিলেশনশিপ নিয়ে প্রবলেম। তার হয়তো বাচ্চা হচ্ছে না। কোনো রকম এইরকম ধরনের মানে কনসিভ করতে চাইছে, করতে পারছে না, এরকম প্রবলেম নিয়ে এসেছে। আমি কিন্তু এটা চেক করব না যে তার কেন বাচ্চা হচ্ছে না। আমি চেক করব পুরো থরোলি যে একদম শুরু থেকে তার অরাতে কোনো ব্লকেজ আছে কিনা। তো অরার ব্লকেজের ১ম ধাপ হচ্ছে আমাদের জিওপ্যাথিক। আমার দর্শক বন্ধুদের আমার একটাই কথা বলার, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোনো সমস্যা যার সমাধান তোমরা জানতে চাও, সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই লিখো। কারণ তোমাদের হয়ে সেই প্রশ্নটা আমি আগামী কোনো গেস্টকে বা আমাদের গেস্টকে জিজ্ঞাসা করব। আচ্ছা দি, তোমার কাছে এমন কোনো ক্লায়েন্ট তো নিশ্চয়ই আসে যাদের বিবাহ বন্ধন দোষ রয়েছে বা কর্মবন্ধন দোষ রয়েছে। সেক্ষেত্রে কিভাবে তুমি হ্যান্ডেল করো বা এই স্টোরিটা আমরা একটু শুনবো? হ্যাঁ, আমার কাছে কেউ যখন আসে তখন তো হুম। এই পার্টিকুলার ইস্যু নিয়ে আসবে। কেউ জানে না ওরা কি, কেউ হুম। জানে না এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। হুম। সবাই সমস্যা বোঝে। হুম। যে আমার টাকা পয়সা আসছে হুম। না, আমার বিয়ে হচ্ছে না, আমার হুম। বাচ্চা হচ্ছে না, এই হচ্ছে সমস্যা। হুম। তো সমস্যা নিয়ে যখন কেউ আসে যেরকম তুমি বললে এক্ষুনি হুম। যে কেউ কারোর বিবাহ বন্ধন দোষ নিয়ে এসেছে। ক্লায়েন্ট থাকে অনেক দূরে। হুম। তো তিনি আমাকে ছবি পাঠিয়েছেন। পাঠিয়ে বললেন যে আমার এরকম বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে গেল প্রায় ৪০। তা আমি কি করতে পারি? আমরা তো যেরকম আমাদের কাজ আমরা একদম ১ম থেকে শুরু থেকে একে, একে সবটা স্ক্যান করলাম। করে ১ম যেটা পেলাম তার বাড়িতে জিওপ্যাথিক আছে। তো তাকে ১ম আমরা বললাম যে, "আপনাকে জিওপ্যাথিক তো ঠিক করতে হবে। আগে জিওপ্যাথিকের রেমেডি করতে হবে। ক্লায়েন্ট যদি হয় ভীষণ ভালো তাহলে সব কথা শোনে।" তা ১ম সে জিওপ্যাথিকের রেমেডি করল। আমরা তাকে জিওপ্যাথিকের রেমেডি পাঠালাম। জিওপ্যাথিক বন্ধ হওয়ার পর ৭ দিন পর আমরা আবার ফার্দার স্ক্যান করতে পারব। হুম। তখন স্ক্যান করলাম, করে দেখলাম আর কি, কি ব্লকেজ আছে। ১ম পেলাম যেটা সেটা ওনার বিয়ে বন্ধন দোষ আছে। মানে বিবাহ বন্ধন দোষ। ১ম পেলাম। ২ নম্বর কি পেলাম যে তার উপরে ব্লাক ম্যাজিক করা আছে। ৩ নম্বর পেলাম তার শরীরে ব্যাড স্পিরিট আছে। হুম। তার শরীরে ৬ টা ব্যাড স্পিরিট ছিল এবং ৬ টা ব্যাড স্পিরিটই ছিল ফিমেল। একজন পুরুষ মানুষের শরীরে যদি সবকটা ফিমেল ব্যাড স্পিরিট অ্যাটাচ থাকে, তাহলে তাকে কখনোই অপোজিট জেন্ডারের প্রতি কোনো রকমভাবে অ্যাট্রাক্ট হতে দেবে না। মানে একজন ছেলেকে কখনোই মেয়ের কাছাকাছি যেতে দেবে না। মানে তার শরীরে তো সবকটা মেয়ে ব্যাড স্পিরিটই রয়েছে। তো তারা আচ্ছা। কখনোই চাইবে না যে সেই পুরুষ মানুষটা কোনো একটা মহিলার এটা কাছে যাক। নরমালি কিভাবে অ্যাট্রাক্ট হয়? মানে এখন তো প্রায়শই বেশিরভাগ মানুষের স্ক্যান করতে গিয়ে ধরা পড়ছে যে তার এরকম কিছু সমস্যা থাকতে পারে। হ্যাঁ। তো এগুলো কি থেকে হয় মেইনলি? নরমালি ব্যাড স্পিরিট কিন্তু শরীরের ভেতরে যে অ্যাটাচটা হচ্ছে, হুম। সেটা একটা হতে পারে যেহেতু তার বাড়িতে জিওপ্যাথিক ছিল, যে বাড়িতে জিওপ্যাথিক থাকবে, হুম। সেই বাড়িতে কিন্তু ব্যাড স্পিরিটরা একটা অন্ধকার গড় মনে করে। মানে হুম। ধরো, কোনো একটা বাড়িতে জিওপ্যাথিক আছে মানে, সেই ঘরটাকে ব্যাড স্পিরিটরা মনে করবে যে এটা আমাদের থাকার জন্য একটা পারফেক্ট জায়গা। হুম। এইখানে মানে সেই বাড়ির তো অরা নেগেটিভ হয়ে আছে। যে বাড়িতে জিওপ্যাথিক সেই হুম। বাড়ির পুরো অরা নেগেটিভ, যেটা মানুষের অরা থাকে, বাড়িরও থাকে। হুম। তো বাড়ির অরা যদি নেগেটিভ হয়ে যায়, সেই বাড়িতে এসে তো ব্যাড স্পিরিটসরা বাস হুম। করবে। এবার সেই বাড়ির মধ্যে থাকতে, থাকতে ধরো তুমি সেই বাড়িতে আছো। হঠাৎ করে তোমার একটুখানি মাথায় অন্যরকম কিছু চিন্তাভাবনা চলে আসলো। হুম। যেই মাথায় অন্যরকম কিছু চিন্তা চলে আসলো যে, "ধুর! আমার দ্বারা কিছুই হচ্ছে না।" অনেকের চিন্তা চলে আসে যে সুইসাইডই করে ফেলি। এই যে চিন্তা করে ফেললো, ওই ব্যাড স্পিরিটরা ঘরের মধ্যে তো আছেই চতুর্দিকে, টুক করে তখন ওনার শরীরে চলে আসলো। মনে করলো, "আচ্ছা, এই ওনার শরীরটা তো আমার থাকার জন্য একটা পারফেক্ট জায়গা। ও তো
যার যেরম চিন্তা ভাবনা, মানে যে গার্বেজ, সে তো সবসময় দুর্গন্ধই ছড়াবে, তাই না? সে কি সুগন্ধ দেবে? ব্যাপারটা সেরকম। তো ও সবসময় ওই নেগেটিভ কিছুকেই অ্যাট্রাক্ট করতে থাকে, এই ব্যাড স্পিরিটটা ওভাবে আমার শরীরে চলে আসলো। আমি ধরো শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, শ্মশান একটা নেগেটিভ জায়গা, চলে আসলো। আরেকটা কিভাবে আসতে পারে, যেটা শুনলে হয়তো অনেকে চট করে রিয়াক্ট করে, কিন্তু পুরোটা শুনতে হবে। যখন মন্দিরে আমরা খুব বেশি যাতায়াত করি, মন্দির তো একটা খুব পজিটিভ জায়গা, মন্দিরের ভেতরটা পজিটিভ, বাইরেটা তো নয়। যেখানে পজিটিভ সেখানে কিন্তু নেগেটিভ এনার্জিরা থাকবেই। তো মন্দিরের ভেতরটা ভীষণ পজিটিভ জায়গা, বাইরে এই নেগেটিভ স্পিরিটটা সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। তারা চায় উদ্ধার হতে, আর কোনো কারণ নেই। তাদেরকে সবসময় খারাপ বলে ভয়টা দেখানো মানুষকে একেবারেই উচিত না। তারা, তাদের ভেতর কোনো পজিটিভ এনার্জি নেই, তারা চায় উদ্ধার হতে, তারা সবাই চায় উদ্ধার হতে। ওরা পথটা পাচ্ছে না, ওই জন্য ওরা পজিটিভ এনার্জির কাছে যেতে চাইছে, কিন্তু যেতে পারছে না। পজিটিভ এনার্জির কাছে যাওয়ার জন্য তো তাদেরও একটা পজিটিভ ভাইব্রেশন থাকতে হবে, সেটা তো তাদের নেই। তখন ধরো অনেকে আছে না, মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছে আর বলছে, ঠাকুর আমি এই কাজে যাচ্ছি, আমাকে একটু দেখো। বা ধরো ওই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দূর থেকে আমি দক্ষিণেশ্বর মন্দিরের একটু চূড়া দেখতে পেলাম, আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম যে যাচ্ছি এই কাজে, তুমি আমাকে দেখো। এই ব্যাড স্পিরিটরা তখন কি করে, যখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে কেউ কোনো রকম প্রার্থনা করে, তখন তো ব্যাড স্পিরিটের জোন বাইরেটা, প্রার্থনা করে বলছে, আমি এই কাজে যাচ্ছি, আমাকে একটু দেখো, আমার এই অসুখটা হয়েছে, তুমি আমাকে রক্ষা করো। তখন ঠাকুর শুনতে পাক বা না পাক, এই ব্যাড স্পিরিটটা শুনে নিচ্ছে। তারা বলছে, চল চল এই মানুষটাকে তো উপকার করতে হবে, তাহলে একে উপকার করতে যাই বলে তোমার সাথে করে তোমার বাড়িতে চলে আসলো। ঠিক আছে, উপকার করার উদ্দেশ্যেই এসেছে, কিন্তু তারা তো জানে না যে তারা উপকার করতে পারবে না। এবার তারা তোমার সাথে থাকতে থাকতে তোমার শরীরের যে দুর্বল জায়গা, ধরো তোমার পায়ে ব্যথা, তোমার হাঁটুতে ব্যথা, তোমার কোমরে ব্যথা, ওরা তোমার শরীরে ঢুকে ওই যে দুর্বল জায়গাটা, সেই জায়গায় থাকা শুরু করলো। ঠিক আছে, তো এইভাবে প্রথম ধাপ হলো যে ব্যাড স্পিরিটকে আমরা বাড়ি নিয়ে আসলাম, আমার শরীরের মধ্যে তারা থেকে গেল। যখন একজন থাকলো, আরো ২ জন ৩ জন তখন তাদেরকেও ডেকে নিয়ে আসলো যে আয় আয়, আমি একটা খুব সুন্দর জায়গা পেয়েছি, খুব সেফ এই প্লেসটা। সে তো ওরা নিয়ে কোনো কাজকর্ম করছে না, না সে স্নানের মাধ্যমে ওরাকে ক্লিন করার চেষ্টা করছে, না চিন্তা ভাবনার মাধ্যমে। যখন ব্যাড স্পিরিট ঢুকে যায় না কারোর শরীরে, তখন সে চাইলেও পজিটিভ চিন্তা করতে পারবে না। একটা বা দুটো ব্যাড স্পিরিট অনেক অ্যাটাচ হতে পারে, এই যে বললাম ৬টা ওনার শরীরে অ্যাটাচ ছিল। আমরা ইনফ্যাক্ট একটা ক্লায়েন্ট পেয়েছি যার শরীরে ১৪টা ব্যাড স্পিরিট অ্যাটাচমেন্ট আছে, হাইয়েস্ট এখনো পর্যন্ত আমি পেয়েছি যে ১৪টা ব্যাড স্পিরিট কারোর শরীরে অ্যাটাচ। সে ভদ্রলোক পাগল, বাবা! মানে তিনি মেন্টাল অ্যাসাইলামে আছেন লাস্ট ৫ বছর ধরে। আমরা স্পিরিট রিলিজ করেছি, উনি এখনো আমার ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আছেন। স্পিরিট রিলিজ করেছি, ওনাকে বাড়িতে নিয়ে আসার জন্য আমরা বলেছি। ওনার ব্ল্যাক ম্যাজিক ছিল, সেটা কাটানো হয়েছে, বাড়িতে নিয়ে আসুক। এখনো পর্যন্ত এই কেসটা আমার হাতে, এখনো পুরোটা সলভ হয়নি। তো যার কথা বলছিলাম, ওনার এই যে ফিমেল স্পিরিট বললাম, শরীরে ৬টা অ্যাটাচ হয়েছিল, ৬টা স্পিরিটকে সরানো হলো। এই স্পিরিট সরানো হওয়ার পর প্রথম যে সিমটমটা মানুষ দেখতে পারবে, মানে উনি তো বুঝবেন না, ওনার আশপাশের মানুষজন যেটা দেখতে পাবেন, উনি খুব কাম হয়ে যাবেন, খুব একটা শান্ত, খুব বেশি চিৎকার চেঁচামেচি, রাগ, উগ্র মেজাজ, যাদের ভেতরে ব্যাড স্পিরিট থাকবে না, এগুলো হবে। অতিরিক্ত রাগ, মানে একদম পুরো ছোটখাটো রাগ না, মেরে দেবো, ফাটিয়ে দেবো, এই ধরনের রাগ। বাপরে! ঠিক আছে, ভীষণ রকম উগ্র মেজাজের থাকবে। রাত্রিবেলা ঘুম হবে না, যদি ব্যাড স্পিরিট থাকে ঘুম হবে না। অনেক সময় মানুষ এই ধরনের স্বপ্ন-টপ্ন দেখে যে কেউ পা ধরে টানলো, কেউ বোধহয় মাথার দুপাশ দিয়ে চাপ দিচ্ছে, এই ধরনের নানান আচ্ছা, রকম এগুলো কিছু তো দেখে। অনেকগুলো স্পিরিট থাকলে, যাদের ১টা ২টো বা এরকম থাকছে সেক্ষেত্রে হ্যাঁ, ১টা ২টো থাকলেও কম বেশি দেখতে পাওয়া যাবে। প্রভাব দেখা যেরকম যায়। কি হয়তো কেউ মনে করলো আমার পেছনে বোধহয় কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে অনুভব হবে সবসময় একটা হ্যাঁ, কিছু। একটা কিছু অনুভব হবে যে বোধহয় আমার সাথে কেউ হ্যাঁ। আছে। ঠিক আছে? আমরা অনেক সময় দেখো, এখন আমরা স্মার্ট। হুম। এই ধরনের ছোটখাটো সিম্পটমকে না আমরা এড়িয়ে চলি। আমরা মনে করি যে আমরা তো আ বাড়িতে ঠাকুর আছে, আমি ঠাকুরের পূজা অর্চনা করি, এসব আর কি হবে? এরকম আমরা ভাবি। ঠিক আছে? কালকেই একজনের সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে, "ও আমাদের বাড়িতে তো এরকম কিছু হতেই পারে না। আমার শরীরে তো এরকম কিছু ঢুকতেই পারে না। কেন না আমি তো এইরকম ভোলা মহেশ্বরের তাগা পড়ি, তাই জন্য ঢুকতে পারে না।" কিন্তু যে লাল তাগাটা তুমি পড়ছো, তার ভেতরে তো আর স্বয়ং ঈশ্বর বাস করছে না, তাই না? তো তাহলে তোমার শরীরে ব্যাড স্পিরিট আসছে তো অন্য কারণে। মানুষ যদি প্রপার জিনিসটা না বোঝে, তাহলে তো তিনি মনে করছেন এই যে আমি এটা পড়ে আছি মানে তো মিটে গেল। এই যে আমি পড়ে আছি, ধরো এটা কি একটা সুলেমানি হাকিক ব্রেসলেট। এই ব্রেসলেটটা কি করে, আমাদের নেগেটিভ এনার্জি থেকে প্রোটেকশন দেবে। যে কোনো নেগেটিভ কিছু আমাকে প্রোটেক্ট করবে। তার মানে কি আমি এখন কাঁদতে বসে গেলাম, আমি এখন দিন রাত্রির আমি শ্মশানেই কাজ করছি,
তাহলে কি ব্যাড স্পিরিটটা আসবে না? হুম, আমি সারাক্ষণ বলছি যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমি সারাক্ষণ ও একটুখানি পড়ে গেল, আমি বললাম, "এই রে মারাত্মক একটা কিছু হয়ে গেছে। চলো, চলো হসপিটালে নিয়ে চলো। চলো, চলো ওষুধ খাওয়াও। হুম, এই যে লেগে গেছে, মানে বোধহয় আমার আর আমি উঠে দাঁড়াতে পারবো না।" এই যে নেগেটিভ চিন্তা, হুম, এগুলো কি আমার অরাকে ব্লক করবে না? যেই ব্লক করবে তখনই তো এই ব্যাড স্পিরিটটা ঢুকে পড়বে। হুম, আবার কি ব্যাড স্পিরিটটা তোমার বাড়িতে কিভাবে আসে? তোমার বাড়িতে Zomato থেকে খাবার আসছে। তোমার বাড়িতে ধরো Flipkart, Amazon থেকে হুম, তুমি আ জিনিসপত্র কিনছো। হুম, সেই যে মানুষজনরা আসছেন ডিফারেন্ট, ডিফারেন্ট মানুষ। হুম, তারা সবার তাদের অরা বা এনার্জি এক নয়। হুম, এই মানুষজনগুলো যখনই তোমার বাড়িতে আসছে, দরজায় এসে দাঁড়াচ্ছে, হুম, তখনই কি হচ্ছে যে তাদের সাথে, সাথে এই ব্যাড স্পিরিটটা তোমার বাড়িতে চলে আসছে। এসে তারা ১ম এ তোমার বাড়ির দরজার উপরে থাকবে। দেখবে আগে একটুখানি যে যেখানে এসেছি জায়গাটা ঠিকঠাক কিনা। ১ম এ কিছুদিন তো নজর করলো। হুম, যেই দেখলো তোমার বাড়িতে ঝগড়া অশান্তি হচ্ছে, খুব বেশি নেগেটিভ কথাবার্তা হচ্ছে, তারা কেউই কখনো আ মানে পজিটিভ কিছু চিন্তাভাবনা করছে না, ভালো কিছু চিন্তাভাবনা করছে না। যে ধরো প্রোগ্রেসিভ কোনো কিছু, নতুন তৈরি করার কোনো হুম, কিছু, এই ধরনের কোনো কিছুতে মানুষজন অ্যাট্রাক্ট হয় না। সবসময় ওই তো চলছে, ওই তো হচ্ছে, এই ধরনের কথাবার্তার মধ্যে থাকে। তখন আস্তে, আস্তে তারা সেফ জোন মনে করলো। ঢুকলো ঘরে। হুম, ঢুকে এবার আস্তে, আস্তে তোমার বাড়ির সোফাতে বসলো। তারপর আস্তে, আস্তে সোফায় থাকতে, থাকতে তো একদম পুরো নিজের জায়গা মনে করে নিয়েছে। ধীরে, ধীরে যখন দেখলো যে তোমার শরীরটা হচ্ছে খুব সুন্দর জায়গা তার থাকার জন্য, তখন টুক করে তোমার সোফা থেকে মানে তোমার বাড়ির সোফা থেকে তোমার শরীরে চলে আসলো। এভাবে থাকে। এবার যেমন আমি বললাম বাড়ির অরাকে পরিষ্কার করা যায়। আমি তো একটু আগে একটা রেমেডি বললামই যে আমাদের শরীরের অরাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি। এবার যদি কেউ মনে করে ধরো যে আমি হ্যাঁ, নুন দিয়ে স্নান করতে চাই না। তো তার জন্য আচ্ছা। আমাদের একটা বাথিং অয়েল আছে। আমি তোমাকে হুম, হুম, দেখাতে পারি। এই যে একটা বাথিং অয়েল আছে। হুম, এই বাথিং অয়েলটা আমরা স্নানের হুম, সময় ব্যবহার করতে পারি। অনেকে বাচ্চাদের হুম, হুম, স্নানেতে নুন, ফটকিরি এগুলো নাও ইউজ করতে চাইতে পারে। তো তার জন্য আমরা এই আ অরা ক্লিন বাথ অয়েলটা আমরা ব্যবহার করতে পারি। এই বাথ হুম, অয়েলটা ইউজ করা একদম সহজ। যদি কেউ মনে করছে যে শাওয়ারে স্নান করছে তাহলে একদম বাথের হুম, শেষে একটুখানি জলের মধ্যে এটাকে নিয়ে স্নান করে নিতে হবে। হুম, আর যদি কেউ মনে করছে যে কোনো একটা কিছুর ভেতরে জল নিয়ে স্নান করে যেরকম আগেকার মানুষ করতো হুম, বালতি-টালতিতে নিয়ে, সেরমভাবে স্নান করলে বালতির মধ্যে দিয়ে দাও। এবার বাড়ির অরা, হ্যাঁ, সেটার জন্য এই একটা স্প্রে আছে। এই স্প্রেটাকে প্রত্যেকদিন হুম, ২ বার করে যদি স্প্রে করা যায়, হুম, আমাদের বাড়ির জানো সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি কোথা থেকে আসে? হুম, বাথরুম থেকে, হ্যাঁ। টয়লেট থেকে। এর জন্য বলে বাথরুমের দরজা সবসময় বন্ধ বন্ধ রাখতে রাখতে, হয়। একদম। তো এই স্প্রেটা কিন্তু আগে বাথরুমে স্প্রে করা দরকার। হুম, ঠিক আছে? তো এইভাবে আম যে প্রশ্নে ছিলাম আরকি যে আ কারোর বিবাহ বন্ধন দোষ এসেছে। তো একে, একে যখন তার রেমেডি গুলো করা হলো, তার হুম, ১ম এ বন্ধন দোষ আমরা কাটালাম। অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী জিওপ্যাথিক এর পর ব্যাড স্পিরিট কে শরীর থেকে দূর করতে হয়। তারপর ব্লাক ম্যাজিক, তারপর বন্ধন দোষ। এইভাবে একে, একে রেমেডি করতে হয়। সবগুলো করা হলো। তারপর কি আস্তে, আস্তে তার যে সম্বন্ধ আসছিল না, হুম, সেই জায়গাটা তৈরি হলো। ঠিক আছে? যখন তার সম্বন্ধটা আস্তে, আস্তে আসা হুম, শুরু করলো, তখন এবার আস্তে, আস্তে তার প্ল্যানেটারি যা পজিশন গুলো আছে হুম, সেগুলো আমরা চেক করলাম। মানে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট। তারপর আমরা তার নিউমেরোলজিক্যাল অ্যাসপেক্ট এইগুলো আমরা তখন চেক করলাম। আস্তে, আস্তে দেখা গেল তার তো মানে শুধুমাত্র যে কানেকশনটা তৈরি হচ্ছিল না, সেটা তো তৈরি হওয়া শুরু হলেই এবং এখন হুম, বোধহয় তার বিয়ে ফিক্সড হয়ে গেছে। এতটুকু বাহ! পর্যন্ত আমার কাছে খবর আছে। উম আ যেহেতু তিনি অনেক দূরে থাকেন, সেইজন্য বিয়েতে অ্যাটেন্ড করতে আমরা তো যেতে পারব না। কিন্তু বিয়ে ফিক্সড হয়েছে। আ মানে যখন ফিক্সড হয়ে গেছে, তখন আশা করি তার বিয়েটাও হয়ে যাবে। কোনো হুম, হুম, অসুবিধা হুম, হবে না। ঠিক আছে? এবার যদি গর্ভবন্ধন বলি, গর্ভবন্ধনেরও সেম প্রসেস। আ এরকম হয় যে ধরো কেউ হয়তো আ এই যে ধরো না আর্টিফিশিয়ালি এখন যে টেস্ট টিউব বেবি এই একদম। ধরনের কিছুও ট্রাই করে ফেলেছে। মানে মানে আইভিএফ ও সব করে করে ফেলেছে। ফেলেছে। তারপরেও হচ্ছে না। কিন্তু একদম ছোট্ট একটা বিষয় কি যে তার গর্ভবন্ধন আছে। তার হুম, হয়তো নিয়ারেস্ট কোনো রিলেটিভ যাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী বলি, তারাই হুম, হয়তো কেউ হুম, চায় না যে এই মানুষটার বাচ্চা হোক। হুম, মানে হয়তো নেক্সট জেনারেশন আসুক চায় না। তাই জন্যই তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে হুম, কেউ হয়তো আমার উপরে কোনো রকমভাবে বন্ধন দোষ বা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। হুম, হুম, যার ফলে আমার গর্ভবন্ধন এসে গেছে এবং আমার বাচ্চা হচ্ছে না। হুম, হুম, ঠিক আছে? তো এইরকমভাবে সেম ওয়েতে আমরা গর্ভবন্ধনের ট্রিটমেন্ট করি হুম, এবং তারপরে আমরা অবশ্যই ডাক্তারের কাছে তাকে যেতে হবে। গর্ভবন্ধন যখন আমরা রিমুভ করে ফেলি, তখন আমরা তার অরাকে পজিটিভ রাখার রেমেডিগুলো দিয়ে দিই হুম, এবং সেগুলো তাকে মেইনটেইন করতে বলি। তারপর সে ডাক্তার দেখাক। আর আস্তে, আস্তে তার সে কনসিভ করুক। হুম, ব্যাপারটা এরকম। ঠিক আছে? হুম।
তা আমার কাছে যে যাই এটা সমস্যা নিয়ে আসুক না কেন, আমার কাছে রেমেডি একেবারে আমি যেরম সিরিয়াল বললাম, এই সিরিয়াল ওয়াইজ আমাকে রেমেডি দিতে হবে। আচ্ছা। আচ্ছা দি, এখানে বসে কি আমি আমার অরা চেক করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। আমি মানে তোমারই আমি অরা এখানে চেক করে দেখাতে পারি। হুম, তো দেখো, অরা চেক করার অনেকগুলো টুল আছে। হুম, এই হুম। একটা যেটা টুল, এটা হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলাম। আচ্ছা, পেন্ডুলামকে তো কোয়েশ্চেন করলেও পেন্ডুলাম তার অ্যান্সার আনসার দেয়। দেয়। ঠিক হুম, আছে? হুম, হুম। তো পেন্ডুলাম দিয়ে চেক করা যেতে পারে। আচ্ছা, আচ্ছা। আর কিভাবে চেক করা যেতে পারে? এই যেরকম এটা আছে হচ্ছে এল রড। আমরা এল এল রড রড। দিয়েও চেক করতে পারি। ঠিক আছে? এল রড দিয়ে আমি যদি তোমার অরা চেক করি, আ কৃষ্ণা, তোমার সামনে প্রীতিদে বসে আছে। তাকে স্ক্যান করো। প্রীতিদের অরার পজিটিভিটি দেখাও। দেখো, আমরা মানুষ যেভাবে মাথা নাড়ি, না বলি, হুম। ঠিক সেভাবে কিন্তু ও না ও না বলছে। বলছে। তার মানে কি, তোমার অরার পজিটিভিটি দেখাতে পারছে না। মানে কোনো ব্লকেজেস আছে। কোনো ব্লকেজেস আছে। এই যে জিনিসগুলো আমরা হ্যাঁ। একটু করে যদি আলোচনা করি, ধরো ব্যাড স্পিরিট, বন্ধন বা দোষ, নজর ব্ল্যাক দোষ। ম্যাজিক, নজর দোষ, কিছু না কিছু থাকতে কিছু পারে না কিছু যার আছে। জন্য ওরা আরকি আরো একটা অরা জিনিস হতে দেখাতে পারে, পারে না। হয়তো এরকম বড়সড় কিছু না হলেও হয়তো তুমি এমন কিছু একটা পড়ে আছো, হুম, যেটার হুম। মাধ্যমে বন্ধন দোষ চলে আসছে। আচ্ছা। ঠিক আছে? মানে ধরো, এই যে বাচ্চাদের যে মাদুলি, তাবিজ, কবজ হ্যাঁ, এগুলো হ্যাঁ, পড়ানো হ্যাঁ, হয়, হ্যাঁ। এগুলোর মাধ্যমে বন্ধন দোষ আসতে পারে। হুম, আমরা মনে করি বাচ্চা হওয়ার পরেই ছোট বাচ্চাকে নজরকাঠি পরিয়ে দাও, তাবিজ পরিয়ে দাও, কবজ পরিয়ে দাও, হুম, মাদুলি পরিয়ে দাও। হুম, ঠিক আছে? অনেক বড়রাও পড়ে মাদুলি। এগুলো হুম। থেকে কিন্তু কিন্তু দি বন্ধন দোষ আমরা আসে। সলভ কিভাবে করব? মানে কোনো কি কিছু আছে তোমার কাছে যেটা হ্যাঁ। দিয়ে আমাদের এই প্রবলেমটা সলভ হবে? একদম। এক তো পরিধানে যেটা বন্ধন দোষ, তার হ্যাঁ, কোনো রকম রেমেডির দরকার নেই। যেটা পড়ে আছো, সেটা খুলে ফেলো। দরকার নেই, সেটা খুলে ফেলো। এর থেকে ভালো রেমেডি আর কিছু হয় না। হুম, 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 যেটা তোমার ভালো কিছু হচ্ছে না, খারাপটাই হচ্ছে, হুম, সেটা হুম। পড়ার দরকার কি? খুলে ফেলো। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কাছে এই ধরনের একটা অয়েল আছে, হুম, যেটাকে হুম, ব্রহ্মাস্ত্র অয়েল বলে। হুম, এই অয়েলের মধ্যে তোমার ব্ল্যাক ম্যাজিক, বন্ধন দোষ হুম, এবং ব্যাড স্পিরিট, হুম, ৩ ধরনের কাজ এই অয়েলগুলোর মাধ্যমে হয়। হুম, এটা খুব সিম্পল একটা রেমেডি। ধরো আজকে কেউ তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। হুম, তুমি যদি এই অয়েলের ভেতরে তোমার ছবি ডুবিয়ে রেখে দাও, হুম। তাহলে কিন্তু আর পরবর্তী সময় ব্ল্যাক ম্যাজিক কেউ করলেও তোমার উপর কোনো এফেক্ট হবে না। এবার আমার একটা প্রশ্ন আছে। এটা কি ওয়ান টাইম করলে হবে? না হলে নাকি হ্যাঁ, বারবার হ্যাঁ। করতে হবে? না, একদম। এই অয়েলের যেটা সলিউশন, সেটা আমরা পার্মানেন্ট সলিউশন এর জন্যই অয়েল এনেছি। আচ্ছা। ঠিক আছে? মানে ধরো, অনেকে তো অনেক রকম মোডালিটি জানে, যে হুম, কেউ হয়তো কোনো একটা মোডালিটির মাধ্যমে তোমার যে ব্ল্যাক ম্যাজিক আছে, হুম, বন্ধন দোষ আছে, সেটা কাটিয়ে দিল। আমিও হুম, কাটাতে পারবো। হুম, হুম, লামা ফেরার মাধ্যমেই ইনফ্যাক্ট কাটানো যায় ব্ল্যাক ম্যাজিক। তো হুম, কাটানো হলো। কাটানোর পর যে মানুষের অভ্যেস আছে ব্ল্যাক ম্যাজিক করা, সে হুম, যে আবার কালকেই তোমার ব্ল্যাক ম্যাজিক করবে না, হুম। তার কি গ্যারান্টি আছে? তো এই অয়েলে যদি তোমার ছবি ডুবিয়ে রেখে দাও, তাহলে সে ব্ল্যাক ম্যাজিক করলেও তোমার উপর আর কোনো এফেক্ট হবে না। বাহ! ঠিক আছে? দারুণ একটা জিনিস। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র অয়েল। ঠিক আছে? ব্রহ্মাস্ত্র অয়েল। ব্রহ্মাস্ত্র অয়েল। এই ৩ ধরনের অয়েল হয়। ব্ল্যাক ম্যাজিকের হয়, ব্যাড স্পিরিটের হয়, হুম। আর বন্ধন দোষের হয়। আগে আপনার নাম বলুন। তন্ময় দে। তন্ময় দে। তৃষ্ণা, তন্ময় দেকে স্ক্যান করো। তৃষ্ণা, তন্ময় দের অরার পজিটিভিটি দেখাও। আপনার অরা 0% মানে অরা নেগেটিভ। ঠিক আছে? অরার কোনো রকম পজিটিভিটি দেখাতে পারছে না। এবার কি কারণে অরা নেগেটিভ হয়, সেটা একটুখানি আমি চেক করে দেখি। একদম ১ম যেটা দেখব, সেটা হচ্ছে আপনার কোনো রকম নজর দোষ আছে কিনা। কৃষ্ণা, তন্ময়দেরকে স্ক্যান করো। তন্ময়দের নজর দোষ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। আপনার নজর দোষ আছে, ১ম দেখাচ্ছে। কৃষ্ণা, তন্ময়দেরকে স্ক্যান করো। তন্ময়দের কোনো রকম বন্ধন দোষ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। বন্ধন দোষ আছে দেখাচ্ছে। তন্ময়দের পরিধানে কোনো বন্ধন দোষ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। এমন কিছু একটা আপনি পড়ে আছেন, যার দ্বারা আপনার বন্ধন দোষ চলে আসছে। ঠিক আছে? তো সেটা আমরা একটু পরে চেক করছি, যে আপনি কি পড়ে আছেন, সেটা চেক করা যেতে পারে। এরপরে যেটা চেক করতে পারি, যে আপনার কোনো কর্মে বন্ধন দোষ আছে কিনা। ঠিক আছে? তন্ময়দেরকে স্ক্যান করো। তন্ময়দের কর্মে বন্ধন দোষ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। আপনার কোনো কর্মে বন্ধন দোষ নেই, কর্মে কোনো রকম বাধা নেই। ঠিক আছে? তন্ময়দের বিবাহ বন্ধন দোষ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। বিবাহে কোনো রকম বাধা নেই। শুধুমাত্র আপনার যে বন্ধন দোষটা আসছে, এমন কিছু আপনি পড়ে আছেন, যার জন্য বন্ধন দোষ আসছে। ঠিক আছে? হয়তো কোনো জেমস্টোন, আপনি এই যে হাতে লাল সুতোটা পড়ে আছেন, ওর থেকেও আসতে পারে, আপনার ঘড়ির থেকে আসতে পারে। কোনো পাথর, কোনো কিছু যদি পড়ে থাকেন, তাবিজ, কবজ, মাদুলি,
এই জাতীয় যদি কিছু পরে থাকেন তাহলে আসতে পারে। আদারওয়াইজ যদি কিছু না পরে থাকেন তাহলে হয়তো এই লাল কার্ডটা অথবা ঘড়ি, আমি যতটুকু দেখতে পাচ্ছি, এগুলোর মাধ্যমে বন্ধন দোষ পরিধানে আসছে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার কোনো ব্যাড স্পিরিট শরীরে অ্যাটাচ আছে কিনা চেক করি। কৃষ্ণা, তন্ময় দেখে স্ক্যান করো। ওনার কোনো ব্যাড স্পিরিট অ্যাটাচ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। ব্যাড স্পিরিট অ্যাটাচমেন্ট নেই। কৃষ্ণা, তন্ময় দেখে স্ক্যান করো। তন্ময় দের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। হ্যাঁ, ওনার উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করা আছে। ঠিক আছে? এরপর আমরা আরেকটা জিনিস চেক করতে পারি যে আপনার কোনো রকম শরীরে কোনো জিওপ্যাথিক স্ট্রেস আছে কিনা। কৃষ্ণা, তন্ময় দেখে স্ক্যান করো। তন্ময়দের শরীরে কোনো জিওপ্যাথিক স্ট্রেস থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। না, উনি কোনো জিওপ্যাথিক এরিয়াতে থাকেন না। ঠিক আছে? একদম অরার এই কয়েকটা হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে? এবার আপনাকে একবার আমি বলব যে আপনি আপনার ঘড়িটা একটুখানি খুলে রাখুন। কৃষ্ণা, তন্ময় দেখে স্ক্যান করো। তন্ময়দের পরিধানে কোনো বন্ধন দোষ থাকলে তুমি ডান দিকে যাও, না হলে বাঁদিকে যাও। পরিধানে বন্ধন দোষ নেই দেখাচ্ছে। এবার একদম প্রথমে আপনার মনে পড়ছে আমরা দেখেছিলাম যে আপনার অরা দেখাচ্ছিল না। এখন একবার অরাটা চেক করে দেখি। কৃষ্ণা, তন্ময় দেখে স্ক্যান করো। তন্ময়দের অরার পজিটিভিটি দেখাও। 100% অরার পজিটিভিটি দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে ওই ঘড়িটাই আপনার বন্ধন দোষ তৈরি করে দিচ্ছে। আবার আপনি ঘড়িটা পড়ুন। আবার আপনাকে আমি দেখাচ্ছি। পড়তে হবে না, আপনি শুধু হাতে ধরুন। পড়তে হবে না। আবার আমি বললে আপনি রেখে দেবেন। কৃষ্ণা, তন্ময়দের অরার পজিটিভিটি দেখাও। দেখাতে পারছে না, আপনি ঘড়িটা রেখে দিন। এবার আমার স্ক্যানারের দিকে লক্ষ্য করুন। আস্তে, আস্তে উঠছে আপনার অরা। কিন্তু যেহেতু আপনার অরাতে একটা নেগেটিভিটি এনে দিয়েছে, ওইজন্য একটু সময় লাগছে। কিন্তু 100% আস্তে, আস্তে হবে। আবার আপনি ঘড়িটা নিন হাতে। আপনি নিজেই তফাৎটা দেখতে পাবেন। তাহলে বোঝা গেল এই একটা ঘড়ি আপনার জন্য কতটা সমস্যা তৈরি করছে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তবে হ্যাঁ, যাওয়ার আগে প্রীতিকে কমেন্ট করে যেতে ভুলবেন না। প্রীতির সাথে কথা বলতে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে কথা বলতে হলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন।